এখন আসো কোড সম্পর্কে আমরা আলোচনা করব। কোড কি? কোড হলো যাইয়া জিরো আর অন বিটের সাহায্যে এমন কতগুলো ইউনিক সংকেত বা অদ্বিতীয় সংকেত যার সাহায্যে কম্পিউটারের সিপিইউকে বিভিন্ন চিহ্ন সম্পর্কে বোঝানো যায়। মানে একটা ইউনিক সংকেত দিয়া একটা ইউনিক চিহ্ন কম্পিউটারের সিপিইউ বুঝতে পারে, এগুলোই কোড। এখন কোড প্রধানত আবার কি দুই প্রকার। একটা টাইপ হলো নিউমেরিক্যাল কোড, এখানে শুধু ওই সংখ্যাগুলোকে কোড করা হয়, ঠিক আছে। যেখানে শুধু সংখ্যাগুলোকে কোড করা হয় সেটা হলো নিউমেরিক্যাল কোড। এখানে 0 থেকে 9 অঙ্কগুলো যদি কোড করে দেয়, তারপর তো সংখ্যাগুলো তো এই অঙ্কের সাহায্যেই কোড করা যায়, ঠিক আছে। আর হলো যে আলফা নিউমেরিক্যাল কোড, এটা হলো যে একে ক্যারেক্টার কোডও বলা হয়। এখানে শুধু সংখ্যা না, সংখ্যার সাহায্যে সংখ্যা সহ ক্যাপিটাল লেটার, স্মল লেটার, বিভিন্ন চিহ্ন, এদেরকেও কি অদ্বিতীয় কোড বা ইউনিকে বিটের সাহায্যে কোড করা হয়, ঠিক আছে। তাহলে কোড দুই প্রকার, একটা হলো নিউমেরিক্যাল কোড, সেখানে শুধু সংখ্যাগুলোকে কোড করা হয়, আর একটা হলো আলফা নিউমেরিক্যাল কোড, যেখানে হলো যে সংখ্যার পাশাপাশি ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং বিভিন্ন সংকেতকে কোড করা হয়। এখন খেয়াল করো, পরীক্ষায় মাঝে মাঝে আসে যে কতগুলো কোড দেওয়া থাকে, বলে কি কোনটা নিউমেরিক্যাল কোড, কোনটা আলফা নিউমেরিক্যাল কোড। তো এখানে দেওয়া আছে, দেখো, বিসিডি কোড, অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, গ্রে কোড আর এক্সএস3 কোড হলো নিউমেরিক্যাল কোড। আর আলফা নিউমেরিক্যাল কোড কোনগুলো? এসকি কোড, ইবিসিডি, আইসি কোড, ইউনিকোড। আমরা এখন কিছু নিউমেরিক্যাল কোড সম্পর্কে জানি। দেখো, অক্টাল কোড। অক্টাল কোড 3 বিটের কোড। 3 বিটের কোড মানে কতটি চিহ্ন প্রকাশ করা যাবে? 2^3, মানে 8টি অদ্বিতীয় চিহ্ন এখানে প্রকাশ করা যাবে বা ইউনিক চিহ্ন প্রকাশ করা যাবে। তো আমরা যখন অক্টাল থেকে বাইনারিতে নিয়েছি তখনও দেখছি যে অক্টালের যে অঙ্কগুলো থাকে 0 থেকে 7, এদের কি 3টা বিট দ্বারা যদি প্রকাশ করে লিখে দিই তাহলে কি সেটা অক্টাল থেকে বাইনারিতে চলে যায়। এখানেও ওই জিনিসটাই করছে, ঠিক আছে। দেখা যায় এই ওই অক্টাল কোড, এই যে 5-এর যদি 1-0-1 সিপিইউকে শিখিয়ে দিচ্ছে যে 1-0-1 যখন যাবে তখন অক্টালের 5, 1-1-0 মানে কি অক্টালের 6, 5-6 পাশাপাশি তাহলে বসাই দিবে। কিন্তু এই অক্টালে যদি কম্পিউটারে সিপিইউ কোড করা থাকে তাহলে আমরা সরাসরি যে আমাদের নাম্বার থাকে ডেসিমালে, ওইটা বসাই দিলে কিন্তু সিপিইউ বুঝবে না। আমাদের বসাইতে হবে কত? ওই ডেসিমালের অক্টাল ফর্মে যেটা আসে সেই সংখ্যাটাকে সিপিইউকে দিতে হবে, মানে কিবোর্ডে চাপতে হবে, ইনপুট ডিভাইসে চাপতে হবে অক্টাল নাম্বার। তাহলে সে কী করবে? ওই সিপিইউ বুঝবে যে হ্যাঁ অক্টালের 46 সংখ্যাটা বুঝাইতে চাইছে, ঠিক আছে। 46 ডেসিমালের 46 সংখ্যাটা বুঝাইতে চাইছে, বা অক্টালের 56 সংখ্যাটা বুঝাইতে চাইছে। তাহলে এখানে কি ডেসিমালের 46-এর অক্টাল কোড কত? 1-0-1 1-1-0। এই 1-0-1 মানে কত? অক্টালের 5, আর 1-1-0 মানে অক্টালের 6, ঠিক আছে। মানে ডেসিমাল থেকে অক্টালে যেতে হবে, তারপর অক্টাল কোড আমরা সিপিইউকে বুঝাইতে পারবো। হেক্সাডেসিমাল কোড আমরা দেখছি একইভাবে 4 বিটের হেক্সাডেসিমালে অঙ্ক থাকে 0 থেকে 15, যার মধ্যে 10 থেকে এগুলোকে বর্ণ দ্বারা প্রকাশ করা হয় ABCDEF। হ্যাঁ, তো আমাদের করতে হবে কি, এই যে একই এই 46 আমাদের ডেসিমেলে ছিল, তাকে যদি এমন কোনো সিপিইউতে বুঝাইতে যাই যেখানে সেটা আছে হেক্সাডেসিমেলে কোড করা আছে, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম করতে হবে কি, ওই ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে নিতে হবে। আর হেক্সাডেসিমেল দেখো 46-এর হেক্সাডেসিমেল হলো 2E। এই 2 হলো তাহলে হেক্সাডেসিমেলে 4 বিটের কোড, তো তাহলে কি 0-0-1-0। আর ই কত? আমরা দেখছি 1-1-0। ই মানে কত? ই মানে হলো 14, ঠিক আছে। এখানে দেখো 14 আছে। তাহলে এই যে আমরা যখন কম্পিউটারের ইনপুটে 2E দিব, তখন কম্পিউটার বুঝবে যে হ্যাঁ এটা হলো যে অক্টালের 2E, ঠিক আছে। তাহলে এখানে এই যে অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, এইটা যদি সিপিইউ কোড করে থাকলে তাহলে একটা সমস্যা আছে না, যে আমরা ডেসিমেল থেকে আগে অক্টালে বা হেক্সাডেসিমালে নিতে হইতেছে। তো এই সমস্যা দূর করতে আমরা ব্যবহার করি বিসিডি কোড। বিসিডি কোড হলো যে সরাসরি ম্যাপিং করা থাকে ডেসিমেলে, ঠিক আছে। তাহলে বিসিডি কোড, এর বিসিডি এর পুরোরূপ হলো বাইনারি কোডের ডেসিমাল, অর্থাৎ এখানে ডেসিমাল সংখ্যাগুলোকে ডেসিমালের অঙ্কগুলো ওই যে 0 থেকে 9
কোডকে সমতুল্য বাইনারি দিয়ে প্রকাশ করা হয়, মানে বাইনারিতে ডেসিমেলের অঙ্কগুলো এখানে কোড করা থাকে। আর এটাও 4 বিটের কোড। 4 বিটের কোড কেন আমরা দেখছি অক্টালের ক্ষেত্রে কত সর্বোচ্চ 3 বিট দ্বারা 7 অঙ্ককে প্রকাশ করা যায়, কিন্তু ডেসিমেলে তো 7-এর পরও আছে, 8 আছে, 9 আছে। তাহলে আমাদের 3 বিট দিয়ে হবে না, 4 বিট লাগবে না। তাহলে এটা বিসিডি কোডও কি 4 বিটের কোড, ঠিক আছে। বিসিডি কোড 4 বিটের কোড, এবং বিসিডি আবার কয়েকটা ধরন আছে, ঠিক আছে। এই যে বিসিডির এগুলো সবগুলো হলো যে এক একটা টাইপ, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো 842 কোড। এইটা 8421 এটা আসলে কি বলতো, অন হলো যে প্রথম বিটের স্থানীয় মান, দ্বিতীয় বিটের স্থানীয় মান, এই যে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, ঠিক আছে। এগুলো স্থানীয় মান, আর কিছুই না। আর এখানে যেহেতু 4টা বিট হবে, 4টা বিটের স্থানীয় মান দেওয়া আছে, এগুলো সবই আলাদা আলাদা স্থানীয় মান বুঝে, ঠিক আছে। এইটা যেহেতু কি আমাদের ন্যাচারাল মানে এটা বহুল ব্যবহৃত বিসিডি কোড হলো এইটা, আর এই জন্য এটা এই কোডটাকে বিসিডি 8421কে ন্যাচারাল বাইনারি কোডের ডেসিমাল বলা হয়, ঠিক আছে, NBCD। এখন দেখো এই যে 46 যখন আমরা কম্পিউটারে চাপবো, যদি এটা বিসিডিতে সিপিইউটা কোড করা থাকে, তাহলে সেই 4 বিটের বাইনারি রূপ কত, এই যে প্রথম অন অফ, 2 অফ, 4 অন, 8 অফ, তাহলে কি 0 অন 0 0, ঠিক আছে। 6-এর কত, 6-এর হলো অন অফ, 2 অন, 4 অন, 0, তাহলে কি 0 অন 0। সরাসরি কি 46-এর বিসিডি কোড আমরা পেয়ে যাব। প্রত্যেকটা অঙ্কর জন্য 4 বিটের কোডগুলো বসাবো, ঠিক আছে। এইটা তাহলে কি বিসিডি সহজ না, বিসিডি নিউমেরিক কোডের জন্য তাহলে খুব ইজি হয়ে গেল না, সরাসরি আমরা ম্যাপিং করতে পারতেছি। এইটা মানে কত 46 কম্পিউটার, আমরা যখন 46 চাপবো ওই কম্পিউটার কোড করা থাকবে, কম্পিউটার বুঝে নেবে যে আমরা 46 চাপছি, ঠিক আছে, সরাসরি করা আছে। কিন্তু অনেকে ভুল করতে পারে কি, এইটার মনে করতে পারে যে 46-এর বাইনারি ফর্ম মনে হয় এইটা, না 46-এর বাইনারি ফর্ম কিন্তু এইটা না, এটা হলো 46-এর বিসিডি কোড। বাইনারি ফর্ম তোমরা হিসেব করে দেখবো যে 2 দিয়ে ভাগ করে, ঠিক আছে, এটা এক আসবে না। তাহলে দেখো বিসিডি কোড আর আমাদের যে বাইনারি সংখ্যার মধ্যে কি তাহলে পার্থক্য আছে না। তাহলে আমাদের বিসিডি কোড এবং বাইনারি সংখ্যার মধ্যে পার্থক্য আছে। বিসিডি কিন্তু কোনো সংখ্যা পদ্ধতি না, কিন্তু বাইনারি কিন্তু একটা সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। বাইনারি হলো সংখ্যা পদ্ধতি। বিসিডিতে কি করা হয়, ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে ডিজিটে প্রকাশ করা হয় বা বাইনারি ডিজিটে কোড করা হয়, কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতিতে বিভিন্ন সংখ্যাকে 0 আর 1 দ্বারা প্রকাশ করা হয়, বিট দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দুইটার মধ্যে পার্থক্য আছে তো, খেয়াল করো। বিসিডিতে ডেসিমাল সংখ্যাকে বোঝানোর জন্য বাইনারি ডিজিটে কোড করা হয়, কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতিতে সংখ্যাগুলোকেই 0 আর 1 দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। ডেসিমাল সংখ্যাকে বিসিডিতে প্রকাশ করা সহজ, কারণ আমরা কি করতে পারি, 4-এর জন্য কি সরাসরি ওর যে 4 বিটের কোড লিখে দিয়েছে, 6-এর জন্য কোড লিখে দিছে। কিন্তু বাইনারি এই 46-এর যে বাইনারি রূপ, মানে বাইনারি সংখ্যায় রূপান্তর কিন্তু অতটা সহজ না, 2 দ্বারা ভাগ করতে হয়। তারপর আবার মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এগুলো জানতে হয়, ঠিক আছে। আবার অনেক সময় গুণও করা লাগে। তাহলে কি বিসিডি কোডে প্রকাশ করা ডেসিমাল সংখ্যাকে সহজ, কিন্তু বাইনারি সংখ্যায় রূপান্তর কিন্তু কঠিন তুলনামূলক। তারপর আবার কি বিসিডি কোডে কিন্তু বেশি বিট লাগে, কারণ দেখা যায় যে 46-এর যদি আমরা বাইনারিতে প্রকাশ করতাম তাহলে এই 8টা বিট লাগতো না, হয়তো বা অল্প কিছু বিটই হয়ে যেত। তোমরা প্রকাশ করে দেখবা, যেমন এই যে 137 উদাহরণ আছে একটা, 137-এর বিসিডি কোড, দেখো 1-এর জন্য বাইনারি কোড লিখছে 4 বিটের, 3-এর জন্য লিখছে, 7-এর জন্য লিখছে, এটা হলো বিসিডি কোড। কিন্তু 137-এর বাইনারি রূপ ওই যে 2 দ্বারা ভাগ করে দিছে, সেখানে কিন্তু এতগুলো বিট লাগে না, এখানে লাগছে 12টা বিট, কিন্তু এখানে লাগছে কয়টা, 4টা বা 8টা বিট। তাহলে এই বিসিডি কোডে বেশি বিট লাগে, ঠিক আছে, কিন্তু বাইনারিতে লাগে না, অর্থাৎ জায়গা কি বেশি লাগে কি বিসিডি কোডে, ঠিক আছে। আর এই যে বিসিডি কোড এবং বাইনারি কোডের যে পার্থক্য, এটা তোমরা একটু ছক আকারে পড়বা, ঠিক আছে, ছক আকারে পড়বা, যে দুই পাশে লিখে ছকের, তারপর পার্থক্য দেখাবা। পার্থক্য সবসময় এরকম ছক আকারে লিখবে তোমরা পরীক্ষার খাতায়। এখন আমরা যে কোডটা দেখবো সেটা হলো EBCDIC কোড। এই বিসিডি কোডকেই কি আপডেট করে EBCDIC কোড করছে, এটা একটা আলফানিউমেরিক কোড,
ঠিক আছে। অর্থাৎ এখানে এই যে সংখ্যা ছাড়াও বিভিন্ন চিহ্ন কোড করা থাকে। এর পুনরূপ হলো এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। ঠিক আছে। এটা 8 বিটের কোড, মানে এটা দ্বারা 2^8 মানে 256টি অঙ্ক, বর্ণ বা চিহ্নকেই প্রকাশ করা যাবে। তাহলে বিসিডি কোডের সাথে এটা আপডেট করছে কি, বিসিডি কোড তো থাকে 4 বিটের, ওই 4 বিটের সাথে ওরা কি জোন বিট নিছে, আরও 4 বিটের জোন বিট নিচ্ছে। যেমন 0 থেকে 9 এই সংখ্যাগুলোর জন্য জোন বিট কত, ওই যে আমরা যে বিসিডি কোড দেখছি না, বিসিডি কোডের পরে আবার কি এই জোন বিট বসবে 0 থেকে 9 জন্য 1 1 1 1। যেমন 5-এর বিসিডি কোড ছিল কত, 5-এর বিসিডি কোড ছিল 0 1 0 1, কারণ এখানে অন, এই হলো 4 0 1 0 1। এর সাথে এই যে জোন বিট 0 থেকে 9-এর জন্য ইবিসিডি আইসি কোডের জোন বিট কত, অন 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 অন, এটা বসে গেছে। বুঝছো, মানে বিসিডি কোডের সাথে জোন বিট যুক্ত হয়েছে 4 বিটের, ওইটাই কি ইবিসিডি আইসি কোড। যেহেতু এই ইবিসিডি আইসি কোড হলো আলফানিউমিক কোড, তাহলে এ থেকে জেডের জন্য আবার জোন বিট আছে এই 3টা, বিশেষ চিহ্নের জন্য জোন বিট এইটা। বুঝতে পারছো? তাহলে ইবিসিডি আইসি কোড আসলে কোনো নতুন কোড বলা যাবে না, নতুন কোড ঠিক আছে, কিন্তু এটা আসলে বিসিডি কোডেরই কি সম্প্রসারিত রূপ। এই বিসিডি কোডের সাথে 4 বিটের আবার জোন বিট যুক্ত হয়েছে। ঠিক আছে, তোমরা আর এই ইবিসিডি আইসি কোড হলো আলফানিউমিক কোড, যারা 2^8 বা 256টি অঙ্ক, বর্ণ বা চিহ্ন প্রকাশ করা যায়। এখন আমরা যে কোডটা আসবো সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো কি অ্যাস্কি কোড। এটা হলো বহুল প্রচারিত আলফানিউমিক কোড। এর পূর্ণরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটা একটা 7 বিটের কোড। 7 বিটের কোড মানে কি, এটা দ্বারা মোট 2^7 বা 128টি ইউনিক চিহ্ন বা অদ্বিতীয় চিহ্ন কি প্রকাশ করা যাবে, মানে কোড করা যাবে বা প্রকাশ করা যাবে। এই অ্যাস্কি কোড আবার পরবর্তীতে আপডেট হয়েছে। তো প্রথম দিকের যে কোডটা আছে তার নাম হলো অ্যাস্কি 7 কোড। এখানে যে প্রথম যে 4টা মানে বাম পাশের, ডান পাশের যে 4টা, ডান পাশের প্রথম 4টা হলো যে মান সূচক বিট বা ভ্যালু বিট বা মান বিট বা সংখ্যাসূচক বিট, আর বাম পাশের যে প্রথম 3টা এর হলো জোন বিট। ঠিক আছে, তাহলে এটা তো বুঝলাম, কিন্তু এই যে পরবর্তীতে আপডেট হয়েছে বলছিলাম, এই যে বর্তমানে অ্যাস্কি 8 কোড ব্যবহার করা হয়, এটা আবার 2^8 এটা 8 বিটের। তাহলে 8 বিটের হওয়ার জন্য এটা দ্বারা কটা চিহ্ন প্রকাশ করা যাবে, 246টা ইউনিক চিহ্নকে কোড করা যাবে বা প্রকাশ করা যাবে। তাহলে আগের যে অ্যাস্কি 7-এর 7টা এর সাথে যোগ হয়েছে কি, ওলি একটা প্যারিটি বিট যোগ হয়েছে। ঠিক আছে, একটা প্যারিটি বিট যোগ হয়েছে। আর অ্যাস্কি কিন্তু কিবোর্ড, মাউস, মনিটর ও প্রিন্টারে আলফানিউমিক কোড হিসেবে ব্যবহার হয়, এখনও হয়। ঠিক আছে, তাহলে খেয়াল করো, তোমরা বলতে পারো যে স্যার কিবোর্ড, মাউস এটা তো ইনপুট ডিভাইস, তাহলে মনিটর ও প্রিন্টারে আবার কেন এটা ব্যবহার করা হয়? তাহলে কম্পিউটারের যে বিষয়টা বুঝো, কম্পিউটারকে আমরা যা দিই, ইনপুট দিয়ে যা দিই, সেটা হলো এনকোডেড করে ও বুঝে। তো ও যে ফলাফলগুলো দেয় সেগুলোও কি ওই বাইনারিতেই কোড করা থাকে। তাহলে ওই কোডগুলোকে আবার কি ওর ভাঙতে হয় আমাদের বোঝার মতো করে তো করার জন্য। তাহলে ইনপুট ডিভাইসে ও কী করে, এনকোড করে, আর আউটপুট ডিভাইসে এই যে এটার অ্যাস্কি কোডটা কি ডিকোড করে। তাহলে কম্পিউটারকে এনকোডও করে কি ডিকোডও করে সিপিইউ। তাহলে এইটাই কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টারে ব্যবহৃত কোডের নাম কি অ্যাস্কি কোড। এগুলো তোমাদের কিন্তু এমসিকিউতে আসে। আবার কি তোমরা দেখবা যে বলে যে এ এর এরকম আসে যে এমসিকিউতে এ এর অ্যাস্কি কোড কত। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু পুরোপুরি অ্যাস্কি কোড না জানলেও হয়, কারণ অ্যাস্কিতে করা হয় কি যে ওই কোনো চিহ্নকে বাইনারির ওই যে ডেসিমাল সংখ্যার সাথে এনকোড করা হয়। মানে এ যখন আমরা কিবোর্ডে চাপবো তখন সে ওই যে ডেসিমালের 65 ধরে নিবে। এই ডেসিমালের 65-র বাইনারি রূপে এইটা। ঠিক আছে, এটা কিন্তু বাইনারি সংখ্যার রূপই। তোমরা দেখবে এখানে হিসেব করলে 65 হবে। ঠিক আছে, যার এই যে ডান পাশের 4টি এখানে একটা বেশি আছে। ঠিক আছে, ডান পাশের 4টি হবে কি, ডান পাশের 4টি হবে হলো যে ডান পাশের 4টি হলো যে আমাদের তাহলে এই যে 65 বুঝবো, এ যখন আমরা চাপবো তখন ওই যে এর সমতুল্য ডেসিমাল 65-র
বাইনারি রূপ প্রকাশ করা দ্বারা ওই কম্পিউটার বুঝবে ASCII কোডে যদি কোড করা থাকে যে এটা হলো এ, তাহলে এই যে 65 এর বাইনারি রূপকে আমরা 8 বিটে প্রকাশ করবো। ASCII এইটা এখন ব্যবহার করা হয় না, যার প্রথম 4টা হলো কি মান সূচক কোড, তারপরের 3টা হলো যে কি, তারপরের 3টা হলো যে জোন বিট, আর একেবারে বাম পাশেরটা হলো কি প্যারিটি বিট। ঠিক আছে, তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো যে আমি এখানে যেগুলো আমাদের লাগবে সব তো আর তোমরা পারবা না ASCII কোড মনে রাখতে। এগুলো কিন্তু খুব সহজে মনে রাখার একটা টেকনিক আছে। দেখো, জিরো এর সমকক্ষ ডেসিমেল হলো কি 48। এইটা জানলেই হবে, এগুলো তোমরা পারবা। 8 বিটে নিয়ে যাবে, 48 বাইনারি প্রকাশ করে 8টা বিট পূরণ করবা, তাহলে শেষের 4টা হবে কি মান বিট, তারপরের 3টা হবে কি তারপরের 3টা হবে হলো যে জোন বিট, এবং বাম পাশের প্রথমটা হবে কি প্যারিটি বিট। তাহলে দেখো, 0 যদি 48 দিয়ে শুরু হয় তাহলে 1 হবে কত 49, 2 হবে 50, একেবারে 9 যাবে কোন পর্যন্ত 9 হবে 57। ঠিক আছে, সিরিয়াল বাই আসবে 48-এ 0, 49-এ 1, 50-এ 2, 51-তে 3, এরকম করে আসবে। তাহলে তো তোমরা বাইনারিতে কোড করে দেখবে এগুলো সবগুলো কি জোন বিটে এক থাকে, যেমন 0 অন 0 অন জোন বিট 1 থাকবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত বুঝলা। এরপর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো ওই ক্যাপিটাল এ শুরু হয় কি সমকক্ষ ডেসিমেল হলো 65। তাহলে আমরা জানি ক্যাপিটাল লেটার ইংরেজিতে আছে কয়টা 26টা, তাহলে এ 65 হলে বি হবে 66, এরকম করে করে একেবারে জেড হবে কি 90। মানে এগুলো কিন্তু ধারাবাহিক হবে, ঠিক আছে, সিরিয়াল বাই হবে। তাহলে তোমাকে যদি আমি বলি যে ASCII-তে সি মানে কত, সি মানে কত, সি মানে হবে কত 67, ই মানে কত, ই মানে হবে হলো যে 69। ঠিক আছে, এফ মানে 70। এগুলো কিন্তু এমসিকিউতে আসে। আবার ASCII-তে স্মল লেটার যে এ শুরু হয় 97 থেকে, তাহলে এইভাবে আবার সিরিয়াল বাই 26টা যাবে, তাহলে যে শেষ হবে কোথায় 122-এ। তাহলে তোমাকে কেউ যদি হঠাৎ করে বলে যে ASCII 5 মানে কত, তখন তুমি যদি মনে রাখতে পারো যে 0 শুরু হয় 48 থেকে, এইখান থেকে ধারাবাহিক হলো 10টা হলো যে আমাদের ASCII-র কোড এর সমকক্ষ ডেসিমাল। আবার এইখান যদি মনে রাখতে পারো এ শুরু হয় 65 থেকে, মানে জেড পর্যন্ত, ক্যাপিটাল জেড পর্যন্ত পারবা। আবার যদি মনে রাখতে পারো স্মল এ শুরু হয় 97 থেকে, তাহলে স্মল জেড পর্যন্ত মনে রাখতে পারবো। তাহলে আমাদের মনে রাখতে হচ্ছে মূলত এইটা আর এইটা। তাহলে আমরা মোটামুটি ASCII কোডগুলো বলতে পারবো যে হ্যাঁ 49 মানে ASCII-তে এত, বা অন মানে ASCII-তে 49। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু এমসিকিউ আসে। এগুলো একটু মনে রাখো যে এই 3টা, যে 0 শুরু হয় ASCII-তে 48 দিয়া, এ শুরু হয় 65 দিয়া ক্যাপিটালে, আর স্মল এ শুরু হয় 97 দিয়া। তারপর তো স্মল এতে 26 পর্যন্ত যাবে, ধারাবাহিক যাবা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা শিখব ইউনিকোড সম্পর্কে। ইউনিকোড হলো যে সার্বজনীন কোড। আচ্ছা, ইউনিকোডটা কেন দরকার হলো, কারণ আমরা দেখছি ASCII কোডে 0 থেকে 9 ক্যাপিটাল লেটার আর স্মল লেটার এবং কিছু চিহ্ন সে কোড করা থাকে। কিন্তু এছাড়াও তো পৃথিবীতে অনেক সিম্বল আছে, অনেক ভাষা আছে, যাদেরকে কি কম্পিউটার অনেক সময় আমরা লিখি না, যেমন আমার নামটা আমি বাংলায় লিখি না, তোমার নামটা তুমি বাংলায় লেখো না, বা অনেক কিছু বাংলা ভাষা দিয়ে আমরা প্রকাশ করি না। আবার যারা ভারত থাকে তারা হিন্দিতে লেখে না, যারা পাকিস্তানে থাকে তারা উর্দুতে লেখে, আরব দেশের আরবি ভাষায় লিখে। তাহলে এছাড়াও তো অনেক সিম্বল আছে যাদেরকে কোড করার দরকার হয়। তাহলে এই জন্য ইউনিকোডটা ব্যবহার করা হয়। ইউনিকোড হলো বিশ্বের বেশিরভাগ লিখিত ভাষার প্রতিনিধিত্ব করে, মানে বেশিরভাগ লিখিত ভাষাই কি ইউনিকোডে কোড করা থাকে ওদের সিম্বলটা। তাহলে এইটার কি অনেক বেশি বিটের হবে, এটাই স্বাভাবিক। তাহলে ইউনিকোড হলো 16 বিটের কোড। 16 বিটের কোড মানে ইউনিকোড দিয়ে 216 বা 65,536টি অদ্বিতীয় বা ইউনিক চিহ্নকে কি কোড করা থাকে। ইউনিকোড কনসোর্টিয়াম ইউনিকোডে এখন উন্নত করার কাজ করছে, আর ইউনিকোডে তো বাংলা ভাষা অন্তর্ভুক্ত আছি। আমরা তো এই যে বাংলায় টাইপ করি না, এটা ইউনিকোডে টাইপ করি না, আমরা টাইপ করি ইউনিকোডে কোড করা থাকে, বুঝে যে এটা কি ক, এটা কি খ। ঠিক আছে, তাহলে ইউনিকোডের যে বৈশিষ্ট্য বা সুবিধা তা তোমরা মোটামুটি এই আগে যে এদের সংজ্ঞা যে বলছি এখান থেকেই বুঝে যাবা
সব রিপিটই, শুধু কি এই যে ইউনিকোড আর অ্যাস্কি কোড এটা কিন্তু কম্পিটেবল, মানে একে অন্যকে সমর্থন করে। যেমন ইউনিকোডের প্রথম যে 256টা কোড সেটা কিন্তু অ্যাস্কি কোডই। আর ইউনিকোড হলো যে বিশ্বের যে স্ট্যান্ডার্ড কোডগুলো, স্বীকৃতি কোডগুলো, এর সাথে কি পরিবর্তন করা যায়, মানে এরা সাংঘর্ষিক না, ওদের ওই কোডগুলোকে যতটা সম্ভব কি অভিন্ন রাখে। কিছু প্রশ্নের তাহলে উত্তর দাও। ইমোজি কোন কোডভুক্ত হবে? অবশ্যই ইমোজিগুলো হবে কি ইউনিকোডভুক্ত, যেহেতু এখানে 2^16টি অদ্বিতীয় চিহ্নকে কোড করা হয়, তাহলে এখানে কি বেশি জায়গা থাকে ইমোজি বা অন্য কিছু কোড করার জন্য। অ্যাস্কি কি? এই যে প্রশ্নগুলো তোমরা পাবা, ঠিক আছে, এই প্রশ্নগুলো অনেকে করে কি খুব বড় বড় করে লেখে, বড় বড় না, তুমি যত সংক্ষেপে মেইন বিষয়গুলো লিখে দিবা। যে অ্যাস্কি কোড কি? অ্যাস্কি একটি বহুল ব্যবহৃত আলফানিউমেরিক কোড, এর পুনরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটা একটা 7 বিটের কোড, ঠিক আছে। এটা দ্বারা 2^7 বা 128টি অদ্বিতীয় বা ইউনিক চিহ্নকে কোড করা যায় বা প্রকাশ করা যায়। বিসিডি কোড কি? একইভাবে লিখে দিবে ছোট করে। এটা নিউমেরিক কোড, 4 বিটের কোড, এর পুনরূপ হলো বাইনারি কোডের ডেসিমালের অঙ্কগুলো 0 থেকে 9কে এখানে কোড করা থাকে। আর বিসিডি কোড কিন্তু ক্যালকুলেটর ব্যবহৃত হয়। তাহলে তুমি বলবো স্যার 2^4 তো আমাদের তো 0 থেকে 9 হইলেই হয়ে যায়, 10টা হইলেই হয়ে যায় কোড, তাহলে এখানে তো আরও বেশি থাকে। ওই বেশি থাকে যেগুলো, ওইগুলো কি প্লাস মাইনাস, তারপর ক্যালকুলেটরের সমান, এইসবে ব্যবহার করা হয়। কোড কি? কোড হলো যে সিপিইউকে বোঝানোর জন্য 0 থেকে অন এই এর সমন্বয়ে যে অদ্বিতীয় চিহ্ন, অদ্বিতীয় সংকেত, ওই চিহ্নগুলোকে সিপিইউকে বোঝায়, ওই অদ্বিতীয় সংকেতগুলোই তো কোড, ঠিক আছে। তাহলে ইউনিকোডের পূর্বে সবচেয়ে বেশি ব্যবহৃত আলফানিউমেরিক কোড কোনটি হবে? যখন হইলো সবগুলো ভাষা দরকার ছিল না তখন ইংরেজিতে হয়ে যেত, তাহলে হবে কি অ্যাস্কি কোড, ঠিক আছে। বুলিয়ান অ্যালজেব্রা, এখন আমরা যেটা বলবো আমাদের ওই কোড সংখ্যা পদ্ধতি এগুলো শেষ, এখন আমরা প্রবেশ করছি কোথায়? ডিজিটাল ডিভাইসে। তো ডিজিটাল ডিভাইস বুঝতে হলে আমাদের নতুন একটা অ্যালজেব্রা শিখতে হবে, সেটা হলো বুলিয়ান অ্যালজেব্রা। অ্যালজেব্রা কি? বীজগণিতে আমরা কি করি, আমাদের চলক থাকে, এক্স থাকে, এক্স এর মান ধরো x² + 2, এক্স এর মান কি অনেক কিছু হইতে পারে, অনেক মানে পরিবর্তনশীল এক্স এর মান। কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা হলো গণিতের এমন একটা বীজগণিত যেখানে এই যে এক্স এর মান বা চলকের মান শুধু হইতে পারে দুইটা মান, 0 অথবা কি অন। তাহলে এইটাই বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা গণিতের একটা শাখা যা 0 আর অন লজিক লেভেল নিয়ে কাজ করে। তাহলে লজিক 0 মানে কি? লজিক 0 মানে হলো ফলস, অফ, লো, নো, ওপেন সুইচ। ফলস মানে কি? লজিক 0 মানে কি? মিথ্যা, বন্ধ, ঠিক আছে। লো লো কারেন্ট, ঠিক আছে, লো ভোল্টেজ, নো। আর ওপেন সুইচ, ওপেন সুইচ কি? যখন এই যে আমরা তো আসলে ডিজিটাল ডিভাইসে বর্তনী তৈরি করি, এখানে যদি সুইচটা যদি ওপেন থাকে তাহলে কি বিদ্যুৎ চলাচল করবে? তাহলে বিদ্যুৎ চলাচল করবে না। তাহলে এইটা মানে কি? 0, সুইচে বিদ্যুৎ চলাচল করতেছে না, ওপেন সুইচ, ঠিক আছে। আর লজিক অন মানে কি? ট্রু মানে সত্য, অন হাই ভোল্টেজ, ঠিক আছে, হাই ভোল্টেজ, ইয়েস। ক্লোজ সুইচ, ক্লোজ সুইচ, এখানে এই যদি এইটাকে সুইচটাকে আমরা যদি কি বন্ধ করে দিই তাহলে কি বিদ্যুৎ চলাচল করবে না। এইটাই হলো কি? অন মানে ওপেন সুইচ হলো অফ বা 0, ক্লোজ সুইচ হলো অন বা কি লজিক অন। তাহলে আমরা বুঝলাম যে বুলিয়ান অ্যালজেব্রা হলো বীজগণিতের এমন একটা শাখা সেখানে কি 0 আর অন কি চলকের মান হইতে পারে, আর কোনো মান চলকের হতে পারে না। তো বুলিয়ান অ্যালজেব্রা কি অপারেটর লাগবে না? যেমন আমরা কি সাধারণ বীজগণিতে কি প্লাস আছে, মাইনাস আছে, গুণ আছে, ভাগ আছে, তাহলে বুলিয়ান অ্যালজেব্রাও এরকম অপারেটর আছে। সেই অপারেটর কয়টা? 3টা। একটা হলো অর মানে অথবা, যেটা হলো কি লজিক্যাল যোগ, লজিক্যাল যোগ। অ্যান্ড লজিক্যাল গুণ, আমরা যখন সেটের সাথে তুলনা করো, অর বা অথবা যখন ছিল, ইউনিয়ন ছিল, তখন আমরা কি যোগ বুঝাইছি না, যে দুইটার মধ্যে থাকলেই হইলো এরকম। আর অ্যান্ড মানে কি ইন্টারসেকশন বুঝাইছি না, যে দুইটাই হইলে অ্যান্ড বা এবং মানে কি ইন্টারসেকশন বুঝাইছি, মনে আছে তোমাদের? এইরকম ইউনিয়ন বুঝাইছি, ইন্টারসেকশন বুঝাইছি, ওই রকম ওই জিনিসটাই, ঠিক আছে। আর নট মানে হলো কমপ্লিমেন্ট, পূরক। এখানে হলো যে চলকের উপরে বার আকারে লেখা থাকে, যেমন এর নট হলো যে এবার, ঠিক আছে। এ যদি 0 হয় তাহলে এই এবার হবে অন, এবার যদি অন হয় এবার হবে কি 0, ঠিক আছে। তাহলে এই বুলিয়ান অ্যালজেব্রায় অপারেটর কয়টা? 3টা, প্লাস ইনটু
আর কি নট কমপ্লিমেন্ট, প্লাস ইন্টু আর কমপ্লিমেন্ট মানে অর অ্যান্ড নট। তাহলে বুলিয়ান স্বতঃসিদ্ধ মানে যে জিনিসগুলোকে বুলিয়ানে সত্যি ধরা হয়, সত্যি ধরা হয়। তাহলে দেখো এইটা যদি জিরো প্লাস জিরো, জিরো লিখছি, জিরো প্লাস অন লিখছি, অন প্লাস জিরো, অন লিখছি, অন প্লাস অন লিখছি। তাহলে তোমাদের মনে হইতে পারে স্যার এটা কী লেখছে, ঠিক আছে? তাহলে তুমি একটু এই যে দেখো জিরো মানে কি মিথ্যা, অন মানে কি সত্য। আমরা যদি একটু এই এই ইউনিয়নের কনসেপ্টটা ইউজ করে দেখো, জিরো অথবা জিরো, তাহলে আমরা জানি কি জিরো অথবা অন অথবা জিরো, অন অথবা অন মানে কি আমরা যদি আরেকভাবে পড়ি মিথ্যা অথবা মিথ্যা, তাহলে এখানে কোনো সত্যই নাই, সেখানে কি হবে মিথ্যা। তাহলে মিথ্যা অথবা সত্য। দেখো সত্য যখন একবার চলে আসে অথবায় এবং আর অথবার কনসেপ্ট, অথবায় যদি একবার থাকে তাহলে কি সত্য, মিথ্যা অথবা সত্য, সত্য, সত্য অথবা মিথ্যা, সত্য, সত্য অথবা সত্য, তাহলে তো সত্য হবেই। মানে অথবার যে কনসেপ্ট যেটা হলো যে দুইটার মধ্যে যে কোনো একটা থাকলেই সে কি সত্য, ঠিক আছে? দুইটার মধ্যে যে কোনো একটা সত্য হইলেই সে সত্য। আর যদি সবগুলো মিথ্যা হয় তাহলে কি মিথ্যা। আর এবং এর যে কনসেপ্টটা, এই যে গুণের ক্ষেত্রে দেখো এবং এর কনসেপ্টটা মিথ্যা এবং মিথ্যা, তাহলে কি সে মিথ্যা হবেই। সত্য এবং মিথ্যা মানে সত্য আর মিথ্যা এবং দিয়ে যদি থাকে, এবং এ কী করা হয় ইন্টারসেকশনে দুইটাই থাকতে হয়, তাহলে দুইটাই তো নাই সত্য, তাহলে কি মিথ্যা। সত্য এবং মিথ্যা, মিথ্যা, সত্য এবং সত্য, তাহলে এই এবং এর ক্ষেত্রে বা গুণের ক্ষেত্রে কি দুইটাই যদি সত্য হয় তাহলেই শুধু কি সত্য, এছাড়া মিথ্যা। তাহলে এইটাকে সহজে তুমি মনে রাখো, সেটা হলো যে যখন প্লাস থাকে লজিকের যোগ, সেখানে হলো যে দুইটা মিথ্যা হইলে শুধু কি মিথ্যা আর সব ক্ষেত্রে সত্য, বা দুইটা মিথ্যা সত্য দিয়ে বোঝার জন্য কিন্তু মনে রাখো এইটা যে লজিক্যাল যোগ বুলিয়ান অ্যালজেব্রায় লজিকের যোগ হলো যাইয়া দুইটায় শূন্য হইলে শূন্য আর বাকি সব ক্ষেত্রে কি অন। আর লজিকের গুণের ক্ষেত্রে দুইটায় অন হইলে অন, বাকি সব ক্ষেত্রে কি শূন্য, ঠিক আছে? তাহলে এই জিনিসটা মনে রাখলেই হয় যে লজিকের যোগের ক্ষেত্রে দুইটা শূন্য হইলে শূন্য, বাকি সব ক্ষেত্রে অন। লজিকের গুণের ক্ষেত্রে দুইটা অন হইলে অন, বাকি সব ক্ষেত্রে শূন্য। আর পুরোটা তোমরা জানোই তো, জিরো এর নট হবে কি অন, অনের পূরক বা অনের নট হবে কি জিরো। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি এটা যদি আরও সংক্ষেপে দেখাই যে অনেকগুলা চলক আছে, ধরো 4টা 5টা যে কয়টা সংখ্যক চলক থাকুক সবগুলো যদি প্লাস দ্বারা যুক্ত থাকে লজিকের প্লাস, তাহলে সবগুলো জিরো হলে জিরো, বাকি ক্ষেত্রে কি সব অন। আবার কি যদি অনেকগুলা বুলিয়ান অ্যালজেব্রার চলকগুলো কি যদি গুণ আকারে থাকে, তাহলে সবগুলো যদি অন হয়, সবগুলো যদি অন হয় তাইলে অন, বাকি ক্ষেত্রে কি হবে জিরো, বাকি সব ক্ষেত্রে জিরো হবে, ঠিক আছে? বুলিয়ান এই স্বতঃসিদ্ধকে প্রয়োগ করে কিছু উপপাদ্য আছে। এই উপপাদ্যগুলো যেমন আমরা যখন করছি এক্সিস্টেন্স অফ ইনভার্স, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, আমরা ওই বীজগণিতেও করছি, তোমাদের মনে আছে কিনা, কমিউটেটিভ বিনিময় সূত্র, সংযোগ সূত্র, সংযোগ বিধি আর কি, তারপর ডিস্ট্রিবিউটিভ ল, ডি মর্গান ল, এগুলো আমরা ওই এমনি বীজগণিতেও দেখছি। তো ওই জিনিসটা বুলিয়ান উপপাদ্যও আছে, ঠিক আছে? বুলিয়ান উপপাদ্যও আছে। তাহলে বুলিয়ান উপপাদ্যের মৌলিক থিওরেম কোনগুলো? আইডেন্টিটি ল, আইডেন্টিটি ল। এমনিতে আইডেন্টিটি ল কি, ওই যে যোগের আইডেন্টিটি বা যোগের অবেদক কি ছিল, কোনো কিছুর সাথে যোগের আইডেন্টিটি তো জিরো, কোনো কিছুর সাথে জিরো যোগ করলে ওইটাই হবে, ঠিক আছে? আবার কোনো গুণের অবেদক কি ছিল, গুণের আইডেন্টিটি ছিল অন, মানে কোনো কিছুর সাথে অন গুণ করলে ওইটাই হবে। ওই জিনিসটাই কি এইখানে চলে আসে আইডেন্টিটি ল, মানে এর সাথে যদি আমি জিরো যোগ করি তাহলে এ হবে, এর সাথে যদি অন গুণ করি তাহলে এ হবে। মানে কি যোগের আইডেন্টিটি, লজিক্যাল যোগের আইডেন্টিটি কত জিরো, লজিক্যাল গুণের আইডেন্টিটি কত অন, ঠিক আছে? তো তোমার মনে প্রশ্ন হইতে পারে স্যার এ হইল কিভাবে হইল, ঠিক আছে? তুমি দেখো এর মান কত হইতে পারবে, এর মান হইতে পারবে জিরো আর অন। ধরো এর মান যদি জিরো হয় তাহলে জিরো প্লাস জিরো, জিরো প্লাস জিরো কত হবে জিরো প্লাস জিরো। আমরা জানি কি প্লাসের ক্ষেত্রে শুধু দুইটা জিরো হইলে জিরো হয়, বাকি সব ক্ষেত্রে অন, তাহলে এটা হবে কি জিরো। আবার এর মান যদি অন হয় তাহলে হবে কি অন
প্লাস 0 এখানে হবে কি অন। তাহলে এর মান যা আমাদের এই পাশে আসতেছে কি ওইটাই আসতেছে, তাহলে এখানে লিখতে পারি না a প্লাস 0 ইকুয়াল টু a। ঠিক একইভাবে এখানে যদি 0 আর অনের গুণ হয়, এর মান যদি 0 হয় তাহলে কি আমরা জানি গুণের ক্ষেত্রে, লজিকের গুণের ক্ষেত্রে সবগুলো অন হলে কেবল অন, বাকি ক্ষেত্রে সব 0, তাহলে এটা হবে কি 0। তাহলে এর মান যখন 0 আমাদের আউটপুট এই পাশেও পাইলাম কি 0। এখন এর মান যখন অন তখন দেখো এই পাশেও অন, তাহলে কি এ ইন্টু অন হবে কি এ। ঠিক আছে, তাহলে তোমরা এখানে সবগুলোকেই কি ওইভাবে 0 1 দেখিয়া চেক করতে পারো। ঠিক আছে, তাহলে এই আইডেন্টিটি শেষ। তারপর কমপ্লিমেন্ট লতে হয় কি, কমপ্লিমেন্ট কি হয়, এটা হলো বিপরীতকের অস্তিত্ব। যেমন আমরা আগে বীজগণিত দেখলাম 5 - 5 বা a - a সমান কি যোগের আবেদক। আবার গুণের ক্ষেত্রে বিপরীতকের অস্তিত্ব, কমপ্লিমেন্টের অস্তিত্ব কি 5 1/5 সমান কি গুণের অভেদক, মানে গুণের আইডেন্টিটি পাইতাম ওই সূত্রটাই। তাহলে এর সাথে যদি এর যোগের কমপ্লিমেন্ট বিপরীতক যদি যোগ করে দিই, ঠিক আছে, তাহলে হবে কি যোগের আইডেন্টিটি। আবার যদি এর সাথে এর গুণের কমপ্লিমেন্ট যদি যোগ করে দিই, ঠিক আছে, তাহলে কি গুণের এটার একটু ব্যতিক্রম হয়েছে, সেটা হলো যে দেখো এর সাথে এর কমপ্লিমেন্ট যোগ করলে সেটা কিন্তু গুণের আইডেন্টিটির মতো হয়ে গেছে, তাহলে অন হয়েছে। এর যোগ এ বার সমান কি অন, এ ইন্টু এ বার সমান কি 0। তাহলে তুমি একটু দেখো তো যে এটা কেমন হয়। যদি এটা 0 হয় তাহলে এটা হবে অন। আমরা জানি কি যোগের ক্ষেত্রে দুইটা 0 হলে 0, বাকি ক্ষেত্রে কি অন হয়েছে। আবার কি এটা যদি অন হয় এটা হবে 0, তাহলে একটা অন একটা 0, তাহলে অবশ্যই যোগ করলে অন হবে সবসময়। এভাবে তোমরা 0 আর অন দিয়ে চেক করতে পারো। তাহলে একটা অন আর একটা 0, তাহলে আমরা জানি কি গুণের ক্ষেত্রে দুইটা অন হইলে কেবল অন হয়, তাহলে এখানে তো একটা অন একটা 0 হবেই। যদি এইটা অন হয় এইটা 0, এইটা 0 হয় এইটা অন, তাহলে এখানে কি 0। এটা হলো কি কমপ্লিমেন্ট ল। তারপরে কি ইডিম্পর্টেন্ট ল আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখছি, ওই যে সমঘাতী ম্যাট্রিক্স, তাহলে কি এ স্কোয়ার করলে এই আসে। ঠিক আছে, তাই ওইটাই দেখো ইডিম্পর্টেন্ট ল, এ ইন্টু এ হয়েছে কি এ। আবার এ প্লাস এ মানে দুইটা একই চলকের সাথে একই চলকের যদি একই চলকগুলো যদি আর কি যোগ করি বা একই চলকগুলো গুণ করি, তাহলে ওই চলকই আসে। এটাই কি ইডিম্পর্টেন্ট ল। তারপর হলো এইটা একটু নতুন আমাদের নিয়ম, সেটা হলো কি অ্যানুলমেন্ট লতে কি বলা আছে, এর সাথে যদি আমরা অন যোগ করি তাহলে সেটা অন হয়। তোমরা 0 আর অন বসাই দেখো 0 প্লাস অন, তাহলে হবে কি প্লাসের ক্ষেত্রে একটা অন হইলেই তো অন হয়ে যায়, কারণ প্লাসের ক্ষেত্রে কেবলমাত্র দুইটা 0 হইলে 0, বাকি ক্ষেত্রে অন, তাহলে কি এটা অন। আবার এইখানে দেখো আমরা আবার কি গুণের ক্ষেত্রে দেখো, গুণের ক্ষেত্রে দুইটাই অন হইলে বা দুই বা ততোধিক থাকলে চলো সবগুলো অন হইলে অন, বাকি ক্ষেত্রে 0, তাহলে এটার মান 0 হোক অন হোক এখানে হবে কি 0। এটাই কি অ্যানুলমেন্ট ল। তাহলে এইগুলোকে এই যে এই কয়টা এই চারটা হলো যাইয়া বুলিয়ানের মৌলিক উপপাদ্য, বেসিক ল। এমসিকিউতেও আসে যে কোনটা বুলিয়ানের মৌলিক উপপাদ্য বা বেসিক ল, তাহলে এই চারটার মধ্যে যেটা আসবে সবগুলোই কি বুলিয়ানের বেসিক মৌলিক উপপাদ্য। আর এর পরেরগুলো হলো সহায়ক উপপাদ্য। দেখো যে কমিউটেটিভ ল কি হয়, এই যে আমরা করতাম যে a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, তাহলে এ ইন্টু বি ইন্টু এ, ওইটাই কমিউটেটিভ ল। এ প্লাস বি প্লাস এ বিনিময় বিধি, এ ইন্টু বি ইন্টু এ, এটা হলো কমিউটেটিভ ল। তোমরা চাইলে দুই পাশেই কি 0 আর অন বসাইয়া চেক করে দেখবো যে বাম পাশ ডান পাশ সেম আসে। ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ ল মনে আছে, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ বি ইন্টু সি, এ ইন্টু বি সি, আগের মতোই দেখো। ডিস্ট্রিবিউটিভ ল, আচ্ছা এই যে অ্যাসোসিয়েটিভ ল, এটা ডিস্ট্রিবিউটিভ ল যাওয়ার আগে আমরা এটা দেখি। এই যে অ্যাসোসিয়েটিভ ল, এটা তো তোমরা আসলে প্রয়োগ করতে পারবো। যেমন বাম পাশ যদি থাকে তাহলে ডান পাশে প্রয়োগ করে যাবে, সোজা কথা এইটা থেকে এইটাও যাওয়া যাবে, এইটা থেকে এইটাও যাওয়া যাবে, আমাদের প্রয়োজন অনুযায়ী সবগুলো সূত্রেই। ঠিক আছে, তাহলে এই ডিস্ট্রিবিউটিভ লটা দেখো, এ বি প্লাস সি, এ বি প্লাস এ সি, মানে কি এখানে ডিস্ট্রিবিউশন হয়েছে কি গুণটা ডিস্ট্রিবিউশন হয়েছে যোগের সাথে, তাহলে এ বি ইন্টু কি প্লাস
এসি। আবার এখানে দেখো এখানে গুণ আছে, এটা আছে প্লাস, এখানেও কী হবে প্লাসটা ডিস্ট্রিবিউশন হবে গুণের সাথে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তাহলে এই যে ডিস্ট্রিবিউটিভ ল এটা তুমি ইউজ করতে পারবা। ধরো এগুলো তো আমাদের ইউজ করা লাগবে সিম্পলিফিকেশনের সময়। তাহলে এখানে যদি আমি বসাই যে এই দেখো এইটা আছে এ প্লাস বি ইন্টু সি, এইটাই তো আছে। তাহলে কি সেটা ডিস্ট্রিবিউটিভ ল, এই ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী এটা কি হবে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এটা অনেকটা ওই সেটের ওই সূত্রটার মতো না, দেখো এই পাশটা এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। এইটা সমান কি ছিল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, ঠিক না। এই এই সেটের ওই জিনিসটাই না, সেটের আমরা এই ধরনের অঙ্ক করছি না, ওইটাই, ঠিক আছে। এখন এইটা তোমরা প্রয়োগ করতে পারো কিনা দেখি। দেখো এই যে এ বি প্লাস সিডি, আবার কি এ বি প্লাস কি ডি বার। তাহলে দেখো এইটাকে এই সূত্রটা ইউজ করতে পারতেছো, এই যে এইটা সমান এইটা ইউজ করতে পারতেছো। দেখো এইটা আর এইটা সেম না, তাহলে এইটা সমান যদি এইটা হয় এখানেও কি হবে এ বি, মানে এইটা আর এইটা তো সেম আছে, তাহলে এইটা হবে কি এ বি, এটা প্লাস হবে কি হবে এটা এ বি প্লাস সিডি ইন্টু কি ডি বার, কারণ এটা সেম, এইখান থেকে আমি এইখানে যাইতেছি, তাহলে এ বি তো সেম, এই পাশেও সেম এই পাশেও সেম, এ বি লিখলাম প্লাস সিডি আর ডি বার। এখন দেখো এই যে এ বি প্লাস ডি বার মানে কি ডি বার মানে কি যে কোন একটা চলক তার সাথে তার পূরক গুণ। এক্ষেত্রে আমরা দেখলাম কি সবসময় হবে কি জিরো। তোমার যদি ভুলে যাও তাহলে জিরোর অন্তে চেক করে দেখতে পারো, জিরো হবে। জিরো হইলে কি হবে, এখন আবার দেখো কোনো কিছুর সাথে তার কি আইডেন্টিটি মানে জিরো গুণ তাহলে হবে কি, এইটা হলে ওই যে লাস্টে একটা সূত্র দেখছিলাম যেটা হলো কি অ্যানুলমেন্ট ল, এটা অনুযায়ী এটা হবে কি প্লাস জিরো, ঠিক আছে। আবার কি এ ইন্টু বি প্লাস জিরো হবে কি এ বি হবে। দেখো এইটা অনুসারে এই যে আমাদের আইডেন্টিটি ল এ প্লাস জিরো ইকুয়াল টু এ, এটা অনুযায়ী কি এ বি হয়েছে না। যদি কোনো নিয়ম ভুলে যাও তাহলে এইখান থেকে তোমরা কি করতে পারবা জিরো রান দিয়ে চেক করতে পারবা, সমস্যা নেই, ঠিক আছে। তবে মনে রাখার চেষ্টা করবা, কিন্তু এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমরা আবার একটু দেখি তোমরা ইউজ করতে পারতেছো কিনা। ধরো এখানে আছে কি এ প্লাস বি ইন্টু এ প্লাস জিরো, তাহলে ওই সূত্র অনুযায়ী এইটা আর এইটা এক, তাহলে এখানে হবে কি এ প্লাস বি ইন্টু জিরো, তাহলে অ্যানুলমেন্ট ল অনুসারে এটা হবে কি এ প্লাস জিরো। এ প্লাস জিরো যদি হয় এখানে আবার কি আইডেন্টিটি ল অনুসারে এটা হবে কি এ, বুঝতে পারছো। এখন আবার দেখো আরেকটা দেখি এ প্লাস এক্স বার প্লাস ডি, এটা এই সূত্রটা ইউজ করতে পারবা। তুমি তো বলবো স্যার এইটা তো সেম না। আচ্ছা এইটা সেম না, কিন্তু আমরা যদি এখানে কি কমিউটেটিভ ল এইটা ইউজ করি, এই যে এ প্লাস বি প্লাস এ, তাহলে এইটা আর এইটা এক কথা না, তাহলে আমরা দেখো এখন ইউজ করতে পারতেছি এ বি, ঠিক আছে, বুঝছো। তাহলে আমাদের মনে হয় এতক্ষণে তোমরা বুঝছো। এখন দেখি তারপর হলো কি ডিস্ট্রিবিউটিভ ল শেষ আমাদের ডিস্ট্রিবিউটিভ ল। এখন হলো ডি মর্গান ল সম্পর্কে আমরা এরপরও একটু বিস্তারিত আলোচনা করব। আপাতত বলি যে কোনো দুইটা চলক তার যোগের লজিক্যাল যোগের কমপ্লিমেন্ট হলো যাইয়া এদের কি আলাদাভাবে কমপ্লিমেন্টের লজিক্যাল গুণ এর সমান। আবার উল্টাভাবে দুইটা বা ততোধিক চলকের লজিকের গুণের কমপ্লিমেন্ট বা পূরক হবে কি ওদের আলাদাভাবে পূরকের লজিকের যোগের সমান, ঠিক আছে, লজিকের যোগের সমান। যেমন আমরা এগুলো কিন্তু এই সেটও দেখছি যে দুইটা চলক বুলিয়ান অলজেব্রা দুইটা চলকের লজিক্যাল যোগের পূরক হবে কি এদের আলাদাভাবে পূরকের কি লজিক্যাল গুণের সমান। মানে এটা যদি সেটের সাহায্যে লেখো এ ইউনিয়ন বি এর কি
এটা আমরা এইভাবে লিখি না, এইরকম লিখছি এ ইউনিয়ন বি এর পূরক সমান কী হবে, এ এর পূরক ইন্টারসেকশন বি এর পূরক। ডি মর্গান ল মনে করো, সেটাও আমরা পড়ছি এগুলো, ঠিক আছে। তো ওই জিনিসটাই। ডাবল কমপ্লিমেন্ট, ডাবল কমপ্লিমেন্ট কী বলো তো? ডাবল কমপ্লিমেন্ট হলো যে যদি একটা এটা এ যদি হয় 0, তাহলে এর পূরক হবে কি অনের আবার পূরক হবে কত 0, তাহলে আমাদের যা দিয়ে শুরু করছি সেটাই আসছে না। বি যদি হয় অন, তার কমপ্লিমেন্ট হবে কি 0, আবার কমপ্লিমেন্ট মানে নট হবে কি অন, তাহলে ওই আবার অন ফিরে আসছে না। তাহলে এইটাই মানে কোনো কিছু ডাবল পূরক করলে বা দুইবার নট করলে আবার কি ওইটাই চলে আসে। এরপর হলো অ্যাবজর্বেশন ল এইটা, তাহলে এইটা একটু আমরা প্রমাণ করে দেখি, ঠিক আছে। অ্যাবজর্বেশন ল এ দেওয়া আছে কি, এই পেজটায় দেওয়া আছে কি এ ইন্টু কি এ প্লাস বি, এ ইন্টু এ প্লাস বি, এ ইন্টু এ প্লাস বি। এটা ভাঙলে এখন কি ডিস্ট্রিবিউটিভ ল অনুসারে কি এ এ প্লাস কি হবে এ বি, ঠিক না। এখন এ এ এটা কি ইডিম্পোর্টেন্ট ল, মানে একই জিনিসের একই চলক দ্বারা পরপর যদি গুণ হয় তাহলে ওই একই চলক হয়, আবার পরপর যদি যোগ হয় তাহলে একই চলক হয়। এটা তো আমরা দেখছি কি এ বি। এখন দেখো আবার ডিস্ট্রিবিউটিভ ল অনুসারে এইখান থেকে এইটা কমন নেওয়া যায় না, কমন নিলে হবে কি এটা অন প্লাস বি, এখন এটা কোন লতে যাবে, অ্যানুমুলেটেড ল, এই যে এ প্লাস অন ইকুয়াল টু অন। তোমার যদি সন্দেহ হয় যে না স্যার এটা তো অনটা ওই পাশে আসে নেই, যে ওই পাশে কমিউটেটিভ বিনিময় সূত্র দ্বারা এর মান হবে কত অন। আবার এ ইন্টু অন মানে কি, এই যে আইডেন্টিটি ল অনুসারে এটা মানে কত এ। তাহলে বুঝতে পারতেছো যে আমরা সরলীকরণ করতে পারি, এই সূত্রগুলোর সাহায্যে আমরা প্রমাণও করতে পারি একটা সূত্র থেকে আরেকটা সূত্র। এগুলো হলো মৌলিক উপপাদ্য ছাড়া এই যে সহায়ক উপপাদ্যগুলো প্রমাণও করতে পারি, আবার কি করতে পারি, সরলীকরণও করতে পারি। তাহলে এই সূত্রগুলো আমাদের আশা করি মনে থাকবে। তোমরা একবার ওই যে বাস্তব সংখ্যার যে সূত্রগুলো ছিল ওর সাথে মিলিয়ে দেখলেই দেখবে যে মনে থাকছে। এরপর আবার কি করবা, যে 0 আর 1 দিয়ে চেক করে দেখতে পারো যে ঠিক আছে কিনা। তবে তোমাদের এগুলো মনে রাখতে হবে যে এইগুলো কিন্তু মৌলিক উপপাদ্য, এমসিকিউতে আসবে কোনটি মৌলিক উপপাদ্য, ঠিক আছে, কোনটি অ্যাসোসিয়েটিভ ল বুলিয়ানের, কোনটি ডি মর্গান ল, ঠিক আছে, এমসিকিউতে আসবে। এখন খেয়াল করো বুলিয়ান দ্বৈত নীতি বা ডুয়ালিটি প্রিন্সিপাল, এইটা খুব মজার একটা জিনিস। সেটা হলো যে বুলিয়ানের যে যতগুলো আমরা স্বতঃসিদ্ধ দেখছি, মৌলিক উপপাদ্য দেখছি, সহায়ক উপপাদ্য দেখছি, এখানে একটা বা যে কোনো একটা সত্য সমীকরণ মানে বাম পাশ ডান পাশ সমান তুমি জানো, তাহলে এই সব ক্ষেত্রে অরের স্থলে যদি তুমি বসাও অ্যান্ডের স্থলে যদি বসাও অনের স্থলে বসাও যদি 0, 0-এর স্থলে বসাও যদি অন, তাহলে কোন একটা সমীকরণ থেকে যে সমীকরণটা পাও সেটাও কি বীজগণিতের ভাষায় সত্য হবে। তোমাদের তাহলে কি করতেছি, প্লাসের বদলে আমরা বসাইতেছি কি অরের বদলে আমি বসাইতেছি অ্যান্ডের বদলে আমরা বসাবো কি অ্যান্ডের বদলে আমরা বসাবো অর, তারপর 0-এর বদলে বসাবো কি অনের বদলে বসাবো কি 0। তাহলে দেখো তো কি হয়, এই জায়গায় দেখো এ ঠিক যে প্লাসের বদলে আমরা এ ঠিক রাখবে, প্লাসের বদলে আমরা বসাবো কি গুণ, 0-এর বদলে আমরা বসাবো কি অন। দেখো তাহলে কি এইটা থেকে আমরা এইটা পাই না। এখানে দেখবো যে আমি যে দুইটা করে লিখছি এইগুলো সবই কি একটা থেকে আরেকটা, মানে আবার এইটা যদি উল্টাই করো যে গুণের বদলে যোগ, অনের বদলে 0, তাহলে একটা থেকে আরেকটা পাইতেছে। এইটাই কি বুলিয়ান দ্বৈত নীতি। যদি এইটা সত্য হয় তাহলে কি এইটাও সত্য, যদি এইটা সত্য হয় তাহলে এইটাও সত্য। তাহলে আমরা এইটা দেখি, এইটা দেখো ব্লাউজের বদলি বসাইছি ব্লাউজের বদলি বসাইছি কি গুণ, একই জিনিস। এইখানে দেখো গুণের বদলি বসাইছি 0, প্লাসের বদলি বসাইছি কি গুণ, তারপর কি গুণের বদলি বসাইছি প্লাসের বদলি বসাইছি কি গুণ, ঠিক আছে, গুণের বদলি বসাইছি প্লাস। তাহলে এইটাই বুলিয়ান দ্বৈত নীতি। যদি একটা সত্য হয়, এখান থেকে যদি একটা সত্য হয় বাকিটাও সত্য, ঠিক আছে। ডি মর্গান উপপাদ্য আমি তো তোমাদের বললেই দিয়েছি যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক যোগফল এর পূরক হবে প্রত্যেকটি চলকের পূরক এর যৌক্তিক গুণফলের সমান। প্রত্যেকটি চলকের লজিক্যাল যোগের পূরক হবে প্রত্যেকটি চলকের পূরকের লজিক্যাল গুণের সমান। ঠিক একইভাবে দ্বিতীয় উপপাদ্য উল্টা বলছে যে
প্রত্যেকটি চলকের লজিক্যাল গুণের পূরক হবে প্রত্যেকটি চলকের পূরকের লজিক্যাল যোগের সমান, ঠিক আছে। তো এই যে এতক্ষণ করলাম, এই যে করলাম 0 আর 1 দিয়া, যদি একটা হয় তাহলে 0 আর 1 বসাইয়া খুব সহজেই করতে পারতেছি। যখন 3টা হবে, যখন 2টা হবে, তখন কি সরাসরি আমরা 0 আর 1 বসাইতে পারতেছি, কারণ আরও তো কম্বিনেশনও আছে, ঠিক আছে, একটু জটিল হয়ে যায় না। এই ক্ষেত্রে প্রমাণের জন্য ব্যবহার করা হয় ট্রুথ টেবিল বা সত্যক সারণী, ঠিক আছে। সত্যক সারণী ব্যবহার করা হয়। এরপর দেখা হয় যে বাম পাশের যে মানটা আছে এইটার যে সত্যক সারণী আর এইটার সত্যক সারণী কি সেম হয় কিনা, ঠিক আছে, সেম হয় কিনা। তাহলে ওই সত্যক সারণী কীভাবে তৈরি করবা, সত্যক সারণীতে কয়টা কলাম হবে, কয়টা সারি হবে, সেইটা সহজেই তুমি বের করতে পারবা যদি টু এর উপরে চলক প্লাস অন, এইটা হবে সত্যক সারণীর সারি। এখানে 2 এর উপরে কত দিব, দেখো এখানে 2টা চলক আছে, তাহলে চলকের মান 2, তাহলে 2 এর উপরে হবে কত, 2 প্লাস 1 5। এই প্লাস 1 দিচ্ছি কেন, কারণ আমাদের হেডিংয়ের জন্য। আমাদের যে 0 আর 1 এর কম্বিনেশন ওই এই 2 টু দি পাওয়ার 2ই, কিন্তু আমাদের একই লাগবে, একটা হেডিং লাগবে, এই জন্য 5টা সারি লাগবে। তবে 5টা সারি মানে কি, আমরা টান দিব কয়টা, 4টা। একটা বক্স করব প্রথমে স্কেল দ্বারা, আমি তো আমার কাছে স্কেল ছিল না, আমি হাত দিয়ে করছি। স্কেল দ্বারা একটা বক্স করব, তার মধ্যে টান দিব কয়টা, 4টা, তাহলে 5 ভাগ হয়ে যাবে। তারপর দিব হেডিং। এখন তুমি কলাম পেয়ে গেছো, এই যে 5টা সারি তুমি পেয়ে গেছো, ঠিক আছে, 5টা দিয়ে সারি সংখ্যা 5 পেয়ে গেছো। কলাম হবে কয়টা, কলাম হবে যে যতগুলো চলক অত, ঠিক আছে, তারপর যতগুলো অপারেশন। তাহলে দেখো এখানে চলক আছে কয়টা, এখানে চলক আছে 2টা, তাহলে প্রথম 2টা কলাম লাগবে। এরপর অপারেশন কয়টা আছে, দেখো প্রথম করতে হবে কি প্লাস, তারপর করতে হবে কি পূরক, তাহলে অপারেশন কয়টা গেল, চলক 2টা, তারপর অপারেশন এইখানে 2টা, ঠিক আছে, তাহলে 4টা, তারপর এর করতে হবে পূরক, বির করতে হবে পূরক, 5টা 6টা, তারপর তাদের করতে হবে গুণ 7টা, তাহলে কলাম হবে 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এখন কলামগুলো ভাই সাজাবা কীভাবে, প্রথম তো চলকগুলো বসাই দিবা, যে প্রথম যে কয়টা চলক আছে ওই কয়টা কলামের হেডিং হবে, একটা 2টা। তারপর যদি এদের পূরক থাকে সেইটা বসাই দিবা, ঠিক আছে। এবার বিবার আছে না পূরক, তাহলে এবার বিবার। এখন হলো যে বাম পাশ থেকে অপারেশনগুলো লিখবা। কিন্তু আমি যেটা করি সেটা হলো যে এমনভাবে করি, ধরো এই যে এ বি চলক লিখলাম, তারপর এদের পূরকগুলো লিখলাম, এরপর করি কি এই অপারেশনটা করে রাখি, ঠিক আছে, মানে এমনভাবে করি যাতে লাস্টে হলো যে বাম পাশ আর ডান পাশ দুইটা পাশাপাশি থাকে। এটা যদি ভিতরে থাকে, ধরো এইটাই অনেক আগে আছে, তারপর তুমি কিছু অপারেশন করে আবার ডান পাশটা লিখছো, তাতেও সমস্যা নাই, কিন্তু আমি কি করি, আমি দুইটাকে পাশাপাশি নিয়ে রাখি। তাহলে দেখো এ বি, তারপর আমি লিখলাম পূরক, এবার বি বার, তারপর কি করছি এ প্লাস বি, তাহলে এখানে তো আর কোনো অপারেশন নাই, এবার বি বার বাইর করার পর এদের শুধু গুণ, আর এটার পাই গেছে এ প্লাস বি, এটা শুধু কি পূরক করা লাগবে। তাহলে আমি কি এটার পূরক করে দিচ্ছি, পর এটা বাম পাশ, এটা কি বরাবর ডান পাশ লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখন তুমি বলবো যে স্যার চলক যে কয়টা আছে এদের কীভাবে আমি কম্বিনেশনটা বসাবো, একেবারে সহজ, শেষেরটা দিয়ে শুরু করবো, অর্থাৎ দিবা 0 1 0 1 0 1, ঠিক আছে, তারপরেরটায় দিবা 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, ঠিক আছে। এরপরও যদি আরেকটা থাকতো 3টা থাকতো, তাহলে হলো 4টা 0 4টা 1, এরপর যদি থাকতো 8টা 0 8টা 1, এরপর যদি থাকতো 16টা 0 16টা 1, এরকম দিতাম, ঠিক আছে। তাহলে দেখো আমরা একটা 0 একটা 1 একটা 0 একটা 1, এরপর কি 2টা 0 2টা 1, এভাবে শুরু করছি। এখন এ বার হবে কি এটার পূরক, ঠিক আছে, এর পূরক, বি বার হবে কি বি এর পূরক, এ প্লাস বি হবে কি প্লাসের ক্ষেত্রে কি হয়, যদি 2টা 0 থাকে তখন 0, আর বাকি সব ক্ষেত্রে কি অন, বাকি সব ক্ষেত্রে অন, আর এদের পূরক, তাহলে এইটা অন, বাকিগুলো কি 0। এখন গুণ, এই এবার বিবারের গুণ, তাহলে কি শুধুমাত্র 2টা অন হলে অন, বাকি সব ক্ষেত্রে কি 0। তাহলে কি ট্রুথ টেবিল থেকে আমরা দেখলাম যে শতক সারণী থেকে বাম পাশ আর ডান পাশ কি সমান, তাহলে এইটা কি সত্য, অতএব কি এ প্লাস বি বার এ বার ইন্টু কি বি বার, ঠিক আছে। তাহলে এখন এইটার কি হবে, এইটা দেখো 3টা আছে, আমি ওইভাবে করছি 2 টু দি পাওয়ার 3 8 প্লাস 1 9টা হয়েছে
আমাদের সারি আমরা ডাক দিছি 8টা, বক্সের মধ্যে 9টা সারি হয়ে গেছে। পরপর হেডিং দিছি, তারপর এখানে কলাম হইবে কয়টা দেখো 3টা চলক আছে। প্রথম হইবে এ বি সি, এ বি সি, তারপর আর কোনো পূরক নাই, তাহলে আমরা কি করব এখন বি সি বের করে নিছি, বি আর সি এর গুণফল, তারপর কি এ প্লাস বি, এ প্লাস সি বের করে নিছি, এ প্লাস বি, এ প্লাস সি বের করে নিছি। এখন দেখো আমাদের শুধু বাকি আছে বাম পাশটা আর ডান পাশটা, বাম পাশটা ডান পাশ শেষে করে নিছি। তাহলে এখন দেখো 3টা আছে, তাহলে এটা হবে কি 0 অন 0 অন 0 অন 0 অন, এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এটা আমাদের বেশি চলে আসছে। ঠিক আছে, এটা নাই, আমাদের 8টা আসবে না, 2 টু দি পাওয়ার 3। তারপর এইটা হবে কি 0 0 অন অন 0 0 অন অন, এটা হবে 4টা 0, তারপর হবে কি 4টা অন। ঠিক আছে, এটা গেল শেষ। এখন বি আর সি এর গুণ করো, বি আর সি এর গুণ মানে যে ক্ষেত্রে 2টা অন সেইটা শুধু কি অন, বাকি সব কি 0। ঠিক আছে, আবার এখন করো কি এ প্লাস বি করবা, এ প্লাস বি এর ক্ষেত্রে কি যেখানে 2টা 0 সেখানে যেখানে 2টা 0 সেখানে 0, আর বাকি সব ক্ষেত্রে কি হবে, বাকি সব ক্ষেত্রে হবে অন। ঠিক আছে, এখন কি এ প্লাস সি যেখানে 2টা 0 সেখানে কি 0, বাকি সব ক্ষেত্রে কি হবে, বাকি সব ক্ষেত্রে হবে অন। ঠিক আছে, এ প্লাস বিসি, এ প্লাস বিসি এইটার সাথে এইটা, যেখানে 2টা 0 সেখানে 0, বাকি সব ক্ষেত্রে কি হবে অন, বাকি সব ক্ষেত্রে হবে অন। ঠিক আছে, এখন বলছে কি এই দুইটাকে কি করতে বলছে গুণ, তাহলে যেখানে 2টা অন সেখানে অন, বাকি সব ক্ষেত্রে কি 0। তাহলে দেখো বাম পাশ আর ডান পাশ সেম হয়েছে, এই যে বাম পাশটা আর ডান পাশটা সেম হয়েছে, তাহলে এটা কি সত্য। ঠিক আছে, এখন দেখো এই যে শুধু সমীকরণের বাম পাশ এবং ডান পাশ মিলানলি হয় না, মিলানলি হয় না কি মানে ওইটাই শুধু সত্যক সারণী দ্বারা কাজ করা যায় না, আরও কাজ করা যায়। যে কোনো একটা ফাংশন আছে বুলিয়ান ফাংশন, তার আউটপুট কি হবে, তার আউটপুট কি হবে সেটাও বের করা যায় এই যে সত্যক সারণী দ্বারা। শুধু সমীকরণ সিদ্ধ করে কিনা সেটা না, এইটাও করা যায়, মানে ওইটাও যায় এটাও যায়। ঠিক আছে, তাহলে এখানে একটা ফাংশন আছে ওয়াই, দেখো এইটাকে আর লজিক্যাল ফাংশনটি সত্যক সারণী তৈরি করতে বলছে। আমরা ওইভাবে করে নিছি, এখানে কয়টা 3টা চলক আছে, 3টা চলক লিখছি, এর কোনটার কোনটার পূরক আছে, তারপর যে যে অপারেশন আছে এগুলো সবগুলো লিখছি আলাদা করে। লেখার পর এখন লাস্টে কি লাগবে, আমাদের শুধু এই ফাংশনটার মান লাগবে। ফাংশনটার মানকে এইগুলোর সবগুলো কি গুণ করে দিলে, এই 3টে গুণ করে দিলে ফাংশনটার মান হবে না, ওইটা আমরা লিখছি। তাহলে আমরা দেখি যে এটা কিভাবে করতে হবে। দেখো এইটা আমি সম্পূর্ণ করে দিছি, তোমরা বাসায় মিলিয়ে দেখবা। লাস্টে যখন আউটপুট বের করছি দেখো 3টেই কি গুণাকার আছে, মানে যখন এই 3টার মান অন তখন কেবল অন, তখন কেবল অন, বাকি ক্ষেত্রে কি হবে 0। ঠিক আছে, তাহলে তোমরা এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবে। আর ডি মর্গানের আমি কোনটা দেখাই দিছি, এইটা দেখাই দিছি না, এইটা তোমরা সত্যক সারণী তৈরি করে প্রমাণ করবা, এটা SW। ঠিক আছে।